শরতের নরম রোদ্দুরে ঢাকা বিকেল। গ্রামের বাঁশবনের ফাঁক দিয়ে ভেসে আসছে ঝিঁ ঝিঁ পোকার ডাক, আর দূরে নদীর পাড়ে শোনা যাচ্ছে ছেলেদের খেলার আওয়াজ। এই গ্রাম শালবন কখনোই শহরের কোলাহলের সাথে মিশে যায়নি। এখানে সময় যেন থমকে আছে। এখানকার বাতাসে আজও লেগে আছে পুরনো দিনের গন্ধ। আরিফ ভাঙাচোনা কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। বহু বছর পর তার পা পড়েছে এই গ্রামে। শহরের আলো ঝলমলে জীবন তাকে অনেক দূরে নিয়ে গিয়েছিল, কিন্তু দাদার মৃত্যুর পর আইনগত কারণে আবারও তাকে ফিরতে হলো শালবনে। গ্রামের মানুষজন শুনে অবাক, কারণ যে প্রাসাদের কথা সবাই এড়িয়ে চলে, ঠিক সেই প্রাসাদের একমাত্র উত্তরাধিকারী এখন আরিফ। প্রাসাদটির নাম বড় বাড়ি। অনেকের মুখে এ নাম উচ্চারণ করাও এক ধরনের অশুভ। শিশুদের ভয় দেখাতে মায়েরা বলে, বড় বাড়ির দিকে যাস না, ওখানে ভূত আছে। আরিফ ছোটবেলায় শুনতো এসব কথা, কিন্তু কখনো গুরুত্ব দেয়নি। তবে এবার ফিরতে গিয়ে তার বুকের ভেতর এক অদ্ভুত কাঁপুনি কাজ করছে। রাস্তা ধুলো মারাতে মারাতে অবশেষে চোখে পড়ল প্রাসাদের গাঢ় ছায়া। ভগ্নদশা, ঝরে পড়া চুনকাম, জানলার ভাঙা কাঁচ, সব কিছুতেই যেন একটা হাহাকার লুকিয়ে আছে। দরজার সামনে দাঁড়িয়ে আরিফ মনে করল, কত বছর আগে সে দাদার হাত ধরে এই দরজায় দাঁড়িয়েছিল। তখন বাড়িটি জীবন্ত ছিল। চাকর বাকরদের আনাগোনা, উঠোনে নারীদের আলাপ, রান্নাঘর থেকে ভেসে আসা ভাতের গন্ধ। এখন শুধু নীরবতা। আরিফের বুক ভার হয়ে আসে। সে দরজার কড়াটা ঠেলে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকতেই ঠান্ডা বাতাস তাকে শিহরিত করে দেয়। দিনের আলো থাকা সত্ত্বেও প্রাসাদের ভেতরটা অন্ধকার আর স্যাঁতস্যাঁতে। কোথাও কোথাও ছাদের চুন ভেঙে মেঝেতে সাদা ধুলো জমে আছে। দেয়ালে ঝোলানো পুরনো ছবিগুলো এখন বিবর্ণ, কিন্তু সেগুলোর চোখ যেন অদ্ভুতভাবে তাকিয়ে আছে তার দিকেই। বড় বাড়ি আজও একটা জিনিস আগের মতোই রেখেছে, তার ভয়। মনে মনে ভাবে আরিফ। সে ঘরগুলো একে একে ঘুরে দেখে। দাদার ঘর, ঠাকুর ঘর, রান্নাঘর, এমনকি ভাঙা বারান্দাও। হঠাৎ সে থমকে যায় একটা জায়গায়, উত্তরের দিকের লম্বা করিডোরে। ছোটবেলায় একবার এই করিডোরে ঢুকে সে ভয় পেয়েছিল। মনে আছে, করিডোরের শেষে একটা লোহার দরজা ছিল, সব সময় তালাবদ্ধ। দাদা তাকে বলেছিলেন, ওখানে যাস না কখনো। আজও দরজাটা সেখানে আছে, মরচে ধরা তালা যেন তাকে কটমট করে তাকিয়ে আছে। আরিফ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল। মনে হলো করিডোরের গভীর থেকে যেন একটা ঠান্ডা নিঃশ্বাস ভেসে আসছে। সে দ্রুত অন্যদিকে চলে যায়। বিকেলের পর গ্রাম ঘুরতে বের হয় আরিফ। পাড়ার মানুষ তাকে দেখে অবাক হয়। অনেকে কাছে এসে খোঁজ খবর নেয়, কিন্তু যখন জানতে পারে সে বড় বাড়িতে থাকছে, তখন বেশিরভাগই চুপ হয়ে যায়। একজন বৃদ্ধ এগিয়ে এসে বলে, বাবা, ওই বাড়িতে রাত্রি যাপন করো না। দিনের বেলায় থাকলেও ঠিক আছে, কিন্তু রাতের বেলা ওখানে মানুষের সঙ্গ থাকে না। আরিফ হেসে উড়িয়ে দেয়। সে ভূতের গল্পে বিশ্বাস করে না, তবে বৃদ্ধের চোখে এমন আতঙ্ক ছিল যা সহজে ভুলে যাওয়া যায় না। সন্ধ্যা নেমে এলে আরিফ বাড়ির বারান্দায় বসে থাকে। গ্রাম অচিরেই অন্ধকারে ঢেকে যায়। দূরে শুধু শিয়ালের ডাক। সে নিজের ব্যাগ খুলে কিছু বই, কাপড় গুছিয়ে রাখে। নিজের জন্য রান্না করতে হবে ভেবে রান্নাঘরে যায়। চুল্লি জ্বালানোর চেষ্টা করে, কিন্তু কাঠ ভেজা, আগুন ধরতে চায় না। ঠিক তখনই সে শুনতে পায় মৃদু এক শব্দ। মনে হলো কারোর পায়ের আওয়াজ করিডোর দিয়ে এগিয়ে আসছে। আরিফ স্থির হয়ে দাঁড়ালো। আলো আধারিতে করিডোরটা ফাঁকা, কিন্তু শব্দটা স্পষ্ট। ধীরে ধীরে ভারী পায়ের শব্দ। হয়তো ইঁদুর, সে নিজেকে বোঝায়, কিন্তু তার বুকের ভিতর কেমন এক চাপা ভয়দানা বাঁধতে থাকে। রাত বাড়ে। খাবার না খেয়েই শোবার ঘরে শুয়ে পড়ে আরিফ। জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো এসে পড়ে ভাঙা মেঝেতে। তার চোখ ভারী হতে শুরু করছিল। এমন সময় হঠাৎ মনে হলো কেউ যেন জানালার বাইরে দাঁড়িয়ে তাকিয়ে আছে। আরিফ তড়াক করে উঠে জানালার দিকে দৌড়ে গেল। বাইরে শুধু কুয়াশা আর অন্ধকার, কোনো মানুষ নেই। কিন্তু জানালার কাছে ধোঁয়ায় ভিজে আঁকিবুকি করে রাখা আছে 3টে শব্দ, ফিরে যাও এখন। পরের দিন ভোরে আরিফ ঘুম থেকে উঠল। রাতের ঘটনার কারণে তার মাথা ভার লাগছিল।
জানালার কাঁচে লেখা অদ্ভুত কথাটা সে যতই ভুলতে চায় ততই মনে ভেসে উঠছিল। সে নিজেকে বোঝালো হ্যালুসিনেশন ছাড়া কিছু নয়, কিন্তু ভেতরে কোথাও এক অজানা শীতলতা তাকে আঁকড়ে ধরেছিল। গ্রামের মানুষজনের সাথে দেখা। সকালের আলোয় প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে সে গ্রামের দিকে তাকালো। দূরে ধোঁয়ার কুণ্ডলি উঠছে, মাটির ঘর থেকে ভেসে আসছে ভাতের গন্ধ। তবে গ্রামের মানুষ যখন তার দিকে তাকাচ্ছিল তখন তাদের চোখে কেমন এক দ্বিধা। কেউ এগিয়ে আসছে না, যেন বড় বাড়ির দেয়াল ছুঁয়ে আছে এক অদৃশ্য নিষেধ। আরিফ ঠিক করল সে নিজেই বের হবে লোকজনের কাছে। রাস্তার ধুলো মাড়াতে মাড়াতে গেল বাজারের দিকে। বাজার ছোট, দুটো চায়ের দোকান, কয়েকটা সবজির ঠেলা গাড়ি। চায়ের দোকানে বসতেই দোকানদার কৌতূহলী চোখে তাকালো। আপনি কি বড় বাড়িতে থাকছেন? প্রশ্নটা যেন গলায় কাঁটা। আরিফ হেসে বলল, হ্যাঁ, কেন? চারপাশের মানুষ হঠাৎ চুপ হয়ে গেল। এক বৃদ্ধ কাশতে কাশতে বলে উঠল, ওই বাড়ি ফাঁকা না বাবাজি, দিনের বেলা যেমনই থাকুক, রাত হলেই। সে আর বাকিটা বলল না, চোখ নামিয়ে নিল। বাজার থেকে ফিরতে ফিরতে আরিফ লক্ষ্য করল প্রাসাদের একপাশের ভাঙা ঘরে কেউ বসে আছে। কাছে যেতেই দেখা গেল এক মধ্যবয়সী মানুষ, চোখে অদ্ভুত দৃষ্টি, লম্বা চুল এলোমেলো। লোকটা হঠাৎ হেসে উঠল, যেন আরিফকে বহুদিন ধরে চেনে। তুমি এসেছো অবশেষে, অনেক দিন পর উত্তরাধিকারী ফিরল। আরিফ অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনি কে? লোকটা ধীরে ধীরে বলল, আমায় সবাই কবির কাকা বলে ডাকে। আমি বাড়ির পাশেই থাকি বহু বছর ধরে, তোমার দাদার সময় থেকেও। তার চোখে যেন এক রহস্যময় জ্ঞান খেলা করছিল। তুমি জানো তো, এই বাড়ি শুধু ইট পাথর নয়। আরিফ হাসল, কুসংস্কার, রাত্রে একটু কেটে যাক, বুঝতে পারবে। এই বাড়ি মনে রাখে প্রতিটি পদক্ষেপ, প্রতিটি কান্না। ভেতরে যারা মরেছে তারা আজও মুক্তি পায়নি। আরিফ বিরক্ত হয়ে ফিরে আসতে চাইছিল, কিন্তু কবির কাকা তখনই থেমে গিয়ে বলল, তোমার দাদার ঘরের পুরনো ডায়েরি খুঁজে দেখো, উত্তর সেখানেই লুকানো। আরিফ বাড়ি ফিরে মনে মনে হাসল। সবাই একই কথা বলে, ভূত, আত্মা, অভিশাপ। কিন্তু কবির কাকার শেষ কথাটা তার মাথায় ঘুরপাক খাচ্ছিল। ডায়েরি। দাদার পুরনো ঘরে ঢুকে সে আলমারি ঘাঁটতে লাগল। জীর্ণ কাপড়, কিছু বই আর নিচের তাকে রাখা একটি পুরনো ট্রাঙ্ক। ট্রাঙ্ক খুলতেই ভেতরে একগুচ্ছ হলুদ হয়ে যাওয়া কাগজ। আরিফ কাগজগুলো হাতে নিতেই বুকের ভেতর কেমন কেঁপে উঠল। ওগুলো ডায়েরির মতোই সাজানো। প্রথম পাতায় দাদার হাতের লেখা, যা দেখছি তা লিখে রাখতেই হবে, নইলে পাগল হয়ে যাব। আরিফের গলা শুকিয়ে এলো। সে জানত না এই পাতাগুলো তার সামনে কি ভৌতিক সত্য উন্মোচন করতে চলেছে। ডায়েরির প্রথম কয়েকটি পাতা উল্টাতে উল্টাতে আরিফের বুক কেঁপে উঠছিল। হাতে ধরা পাতাগুলোতে দাদার হাতের লেখা এলোমেলো, যেন আতঙ্কে কাঁপতে কাঁপতে লেখা হয়েছে, এই বাড়ি আমাকে ভুলতে দিচ্ছে না। রাত যত বাড়ে ততই অদৃশ্য কেউ আমার ঘরের ভেতরে হাঁটে। চোখে দেখি না, কিন্তু নিঃশ্বাসে টের পাই। আমি জানি আমি একা নই এখানে। আরিফের শরীর শিউরে উঠল। সে পাতাটা বন্ধ করে ফেলতে চাইছিল, কিন্তু অদ্ভুত টান তাকে আরও পড়তে বাধ্য করল। সেদিন সন্ধ্যায় সে বারান্দায় বসেছিল। গ্রামের আকাশে ধীরে ধীরে কালো মেঘ ভেসে আসছিল। হাওয়া কেমন যেন ভারী হয়ে উঠেছিল। চারপাশের মানুষজনের আলো আধারিতে দূরে দেখা যাচ্ছিল আগুন জ্বালিয়ে বসে আছে কিছু কৃষক। কিন্তু বড় বাড়ির ভেতর ছিল নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা যা কানে গর্জন তুলতে থাকে। আরিফ ঠিক করল আজ রাতে ভয়ের কোনো বশবর্তী হবে না। ডায়েরি পড়ে বুঝল দাদা হয়তো মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। আমার এমন কিছু হবে না, মনে মনে স্থির করল সে। রাত গভীর হতে শুরু করল। আরিফ শুয়ে পড়েছিল, কিন্তু ঘুম আসছিল না। চারদিকে অদ্ভুত শব্দ, কোথাও জানালার কড়কড়, কোথাও ইটের উপর পায়ের ঘষা। হঠাৎ সে স্পষ্ট শুনল একটা ভারী নিঃশ্বাস ঠিক তার কানের পাশে ভেসে এলো। সে তড়াক করে উঠে বসে গেল। চারপাশে কেউ নেই। মনে হলো বাতাস জমে গেছে ঘরে।
চোখ ঘুরিয়ে তাকাতেই সে স্তব্ধ হয়ে গেল। ঘরের এক কোণে ভাঙা আয়না রাখা ছিল। পুরনো কাঠের ফ্রেমে ধুলো জমে আছে, কাঁচের জায়গায় বড় ফাটল। আয়নার ভেতর হঠাৎ যেন এক ছায়া নড়ল। আরিফ অবাক হয়ে দাঁড়িয়ে গেল। ছায়াটা ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল। একজন নারীর মুখ, ফ্যাকাশে দুঃখী চোখে সে তাকিয়ে আছে আরিফের দিকে। মুখে কোনো শব্দ নেই, কিন্তু ঠোঁট নড়ছে, যেন কিছু বলতে চাইছে। আরিফের গলা শুকিয়ে গেল। সে এগিয়ে গেল এক পা। হঠাৎ আয়নার ভেতর থেকে এক শীতল বাতাস বেরিয়ে এসে তার শরীর কাঁপিয়ে দিল। মুহূর্তেই ছায়াটা মিলিয়ে গেল। আয়না আবার ফাঁকা। আরিফ হাঁপাতে হাঁপাতে জানালার দিকে তাকালো। বাইরে ঝড় শুরু হয়েছে, গাছের ডাল আছড়ে পড়ছে প্রাসাদের দেওয়ালে। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে আস্তে আস্তে শব্দ হলো, কিচ। দরজা ধীরে ধীরে খুলে গেল, অথচ সেখানে কেউ নেই, বাতাস নেই ভেতরে। তবুও দরজা যেন অদৃশ্য কারো হাতে ঠেলা খেয়ে খুলল। আরিফের বুকের ভেতর ধড়ফড় করতে লাগলো। সে টর্চ ধরল হাতে, দরজার বাইরে আলো ফেলল। কেউ নেই, শুধু করিডর। কিন্তু করিডরের শেষ প্রান্তে মরচে ধরা লোহার দরজার পাশে এক মুহূর্তের জন্য সে দেখল সাদা পোশাকে এক নারীর অবয়ব। নারীটি দাঁড়িয়ে আছে স্থির হয়ে, চুল এলোমেলো, চোখ শূন্য। আরিফের চোখের পলক পড়তেই অবয়বটি মিলিয়ে গেল অন্ধকারে। আরিফ দরজা বন্ধ করে দিল ঝপ করে, কিন্তু ভেতরে আসার পরও মনে হচ্ছিল ঘরে কেউ হাঁটছে। মেঝেতে যেন কারোর পায়ের ধুলো জমছে, অথচ চোখে কিছুই দেখা যাচ্ছে না। সে বিছানায় বসে থাকলো সারা রাত, চোখের পাতা নামাতে পারছিল না। বাইরে ঝড় থেমে গেছে অনেক আগে, কিন্তু প্রাসাদের ভেতর অদ্ভুত ফিসফিসানি ভেসে আসছিল। মনে হচ্ছিল একাধিক কণ্ঠ একই সঙ্গে কিছু বলছে, কিন্তু কথাগুলো স্পষ্ট নয়। হঠাৎ আবার মনে পড়ল ডায়েরির সেই প্রথম লাইন, আমি জানি আমি একা নই এখানে। আরিফের শরীর কেঁপে উঠল। সে তখন বুঝল দাদার ভয় হয়তো কল্পনা ছিল না। সকালটা ছিল অদ্ভুত ভারী। পাখির ডাক শোনা যাচ্ছিল, কিন্তু বড় বাড়ির ভেতরে সেই শব্দ যেন ঢুকতে চাইছিল না। আরিফ রাতের ভয়ের পর ঠিক করল ডায়েরিটা ভালো করে পড়তে হবে। হয়তো এর ভেতরেই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। সে উঠোনের এক কোণে বসে ডায়েরি খুলল। পাতাগুলো হলুদ হয়ে গেছে, জায়গায় জায়গায় কালির দাগ ছড়িয়ে আছে। আজ তৃতীয় রাত। আমি আবার শুনলাম সেই শব্দ, পায়ের শব্দ, হাঁটার শব্দ। প্রথমে ভেবেছিলাম চাকররা কাজ করছে, কিন্তু এ বাড়িতে তো কেউ থাকে না। আর শব্দটা করিডর থেকে আসে, মরচে ধরা লোহার দরজার ভেতর থেকে। আরিফের বুকের ভেতর ধড়ফড় শুরু হলো। সে জানে ঠিক কোন দরজার কথা লেখা হয়েছে। সেটা সেই করিডরের শেষ প্রান্তের দরজা, যেটা ছোটবেলা থেকেই তাকে ভীতি ধরাতো। দরজার ভেতরে কি আছে আমি জানি না, আমার বাবাও কোনোদিন বলেননি। শুধু বলতেন ওখানে অশান্ত আত্মারা বন্দী। আমি বিশ্বাস করতাম না, কিন্তু এখন রাতগুলো আমাকে বিশ্বাস করাতে বাধ্য করছে। পাতাটা পড়েই আরিফের মাথা ঝিমঝিম করতে লাগলো। সে ভেবেছিল দাদা হয়তো কুসংস্কারে ভুগতেন, কিন্তু রাতের অভিজ্ঞতার পর আর হালকাভাবে নিতে পারছে না। কাল রাতে আয়নায় এক নারীকে দেখেছি, ফ্যাকাশে মুখ, ভেজা চুল, শূন্য দৃষ্টি। সে কিছু বলছিল, কিন্তু আমি শুনতে পাইনি। কেবল ঠোঁট নড়ছিল, আর তার চোখ থেকে গড়িয়ে পড়ছিল রক্তের মতো লাল জল। আরিফের হাত কেঁপে উঠল। আয়নার নারীর ছায়াটা তো সেও দেখেছিল। এ কি তবে একই আত্মা, যে প্রজন্মের পর প্রজন্ম ধরে এখানে ঘুরে বেড়াচ্ছে? আমি জানতে পেরেছি সেই নারী আমাদের পরিবারের সঙ্গে জড়িত। তার নাম ছিল রাশিদা। দাদুর সময়কালে তিনি ছিলেন এ বাড়ির ভৃত্যে পরিবারের মেয়ে। কিন্তু এক অঘটন ঘটে, আমার কাকা তাকে ভালোবেসেছিলেন। আরিফ থমকে গেল। প্রাসাদের ভেতরকার নিষিদ্ধ প্রেমের কথা সে কখনো শুনেনি। সে পড়তে থাকলো শ্বাস আটকে। ভালোবাসার কথা জানাজানি হলে সবাই ক্ষেপে ওঠে,
জমিদারি পরিবারের ছেলে কি করে একজন ভৃত্যের মেয়েকে বিয়ে করবে? গোপনে তাদের দেখা সাক্ষাৎ হতো, কিন্তু একদিন ধরা পড়ে যায়, আর সেই রাতেই রাশিদাকে নির্মমভাবে হত্যা করা হয়। আরিফ ডায়েরির পাতায় চোখ আটকে রাখল। শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত নেমে গেল। তার দেহ প্রাসাদের ভেতরেই কোথাও গোপনে চাপা দেওয়া হয়, কিন্তু আত্মা মুক্তি পায়নি। আজও রাত হলেই সে ফিরে আসে, আর আমি জানি সেই লোহার দরজার ভেতরেই তার কান্না বন্দী। আরিফ পাতাটা পড়তে পড়তে হাত কাঁপছিল। সে চারপাশে তাকালো, মনে হলো যেন কেউ তার পিছনে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। ঠিক তখনই হাওয়ার ঝাপটা এসে ডায়েরির পাতা উল্টে গেল। পাতার ভেতরে রক্তের মতো লাল কালি দিয়ে লেখা এক লাইন, যে রোত্তর খুঁজবে সে বাঁচবে না। আরিফ স্তব্ধ হয়ে গেল। এটা কি দাদার লেখা, নাকি কেউ পড়ে লিখেছে? কালির অক্ষরগুলো এতই তাজা, মনে হচ্ছিল যেন কয়েক মুহূর্ত আগেই লেখা হয়েছে। সে বুক চেপে ধরে চোখ বন্ধ করল। তার ভেতরে দ্বন্দ্ব শুরু হলো। এই রহস্যে সে ঢুকবে নাকি এখানেই থেমে যাবে? কিন্তু ডায়েরির পাতাগুলো যেন তাকে ডাকছিল, অতীতের অন্ধকার খুঁড়ে দেখার জন্যে। ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে আরিফ যেন অন্য এক জগতে ঢুকে পড়ছিল। প্রাসাদের ঘন দেয়ালের ভেতর লুকোনো সেই নিষিদ্ধ প্রেমের গল্প ধীরে ধীরে তার সামনে উন্মোচিত হতে লাগল। ডায়েরির এক পৃষ্ঠায় লেখা ছিল, রাশিদা ছিল অবিকল সাদা ফুলের মতো, গ্রামের মেয়েদের মতো নয়। তার চোখে ছিল অন্যরকম দীপ্তি। হাসলে মনে হতো সকালবেলার প্রথম রোদ্দুর। সে ছিল ভৃত্যের মেয়ে, কিন্তু আমার কাকা মঞ্জুর সাহেবের চোখে তিনিই হয়ে উঠেছিলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী। আরিফের মনে হলো দাদা লিখতে লিখতে যেন নিজেই ডুবে গিয়েছিলেন সেই অতীতে। কাগজে কাগজে আঁকিবুকি করে রাখা রাশিদার মুখ, তার লম্বা চুল, আর পাশে লিখে রাখা, সে হাসলে পৃথিবীর সব অভিশাপ মুছে যায়। ডায়েরিতে আরও লেখা ছিল, কাকার ভালোবাসা ছিল সত্যিকারের। তিনি গোপনে রাশিদাকে পড়তে শিখিয়েছিলেন, গান শোনাতেন, চিঠি লিখতেন। কিন্তু প্রাসাদের অন্যদের কাছে এ ছিল অপরাধ। জমিদার পরিবারের সম্মান নাকি কলঙ্কিত হবে। আরিফ থমকে গিয়ে পড়ছিল প্রতিটি শব্দ। কেমন করে প্রেম একটা ঘরের দেয়ালের ভেতর শেকলে বাঁধা পড়ে যায়। এক পাতায় হঠাৎ লেখা, আমি শুনে ফেলেছিলাম সেদিন রাতে। বৈঠকখানায় বসে কাকার রাশিদার কথোপকথন নিয়ে আলোচনা হচ্ছিল। বড়দের চোখে এটা ছিল অশ্লীলতা। তারা স্থির করল এ সম্পর্ককে শেষ করে দেবে, আর সেই সিদ্ধান্তের মানে হল মৃত্যু। আরিফ ডায়েরি হাতে নিয়ে স্তব্ধ হয়ে গেল। শরীরের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। পাতাটা কাঁপতে কাঁপতে পড়ল সে। সেদিন রাতটা ছিল ভৌতিক অন্ধকার। হঠাৎ প্রাসাদের আঙিনায় চিৎকার শুনলাম। দৌড়ে গিয়ে দেখি কয়েকজন চাকর রাশিদাকে ধরে আছে। সে কাঁদছিল, গলা ফাটিয়ে ডাকছিল কাকার নাম, কিন্তু কেউ তাকে ছাড়ল না। এরপর আমি যা দেখেছি তা লিখতে গিয়েও হাত কাঁপছে। কিছু লাইন দাগ কেটে মুছে ফেলা হয়েছিল, যেন দাদা লিখেও সহ্য করতে পারেননি। কিন্তু পরের লাইনে লেখা, তার দেহ আর নিঃশ্বাস একসঙ্গে থেমে গেল। তাকে প্রাসাদের ভেতর কোথাও লুকিয়ে কবর দেওয়া হলো। কাকা সেই রাতেই পাগল হয়ে গেলেন। সেদিন থেকে এ বাড়ির বাতাস ভারী হয়ে গেছে। ডায়েরির শেষ লাইনে লেখা, ভালোবাসা যা কখনো স্বীকৃতি পেল না, তা আজ অভিশাপে রূপ নিয়েছে। রাশিদার আত্মা শান্তি পায়নি। প্রতি রাতেই সে ফিরে আসে। তার কান্না শোনা যায় লোহার দরজার ভেতর থেকে। কেউ যদি সত্যিই তার ডাক শোনে, সে আর স্বাভাবিক মানুষ থাকে না। আরিফ ডায়েরি বন্ধ করে ফেলল হঠাৎ। হাতের তালু ভিজে উঠেছে ঘামে। তার চোখের সামনে ভেসে উঠল গতরাতের সেই সাদা পোশাকের অবয়ব। সে কি তবে রাশিদা? আরিফের বুকের ভেতর চাপা এক প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। রাশিদা কি তাকে ডেকে নিচ্ছে সেই লোহার দরজার ভেতরে? প্রাসাদের দেয়ালগুলো আবারও অন্ধকারে গিলে নিচ্ছে সব আলো। আরিফ ঘুমোতে যাচ্ছিল, কিন্তু ডায়েরির লেখা যেন তার কানে কানে ফিসফিস করছে। সে ডাক দেয়, যে শোনে সে আর স্বাভাবিক থাকে না।
হঠাৎ করিডোর থেকে শোনা গেল টুপটাপ শব্দ। মনে হলো কেউ খালি পায়ে হাঁটছে। আরিফের বুক ধড়ফড় করতে লাগলো। সে বিছানা থেকে উঠে করিডোরের দিকে তাকালো। অন্ধকারের ভেতর থেকে আসছে ফিসফিসানি, আরিফ, আরিফ। সে জমে গেল। কণ্ঠস্বরটা নারীর। মনে হলো যেন খুব কাছে, আবার খুব দূরে। হঠাৎ করিডোরের কোণের আয়নাটা চকচক করে উঠল। আরিফ তাকাতেই দেখল আয়নার ভেতরে এক নারী দাঁড়িয়ে। ভেজা চুল, সাদা পোশাক, ফ্যাকাশে ঠোঁট। সে কিছু বলছে, কিন্তু ঠোঁট নড়ছে শব্দহীনভাবে। কয়েক সেকেন্ড পরেই হঠাৎ আয়নার ভেতরে রক্ত ছিটকে পড়ল। গল গল করে নামতে লাগলো আয়নার ভেতর দিয়ে। আরিফ আতঙ্কে পিছিয়ে গেল, কিন্তু আয়নার ভেতরের নারী হঠাৎ হাত বাড়িয়ে দিল, যেন কাঁচ ভেদ করে বেরিয়ে আসবে। হাওয়া হঠাৎ প্রচণ্ড জোরে বয়ে যেতে লাগলো। পুরো বাড়ির দরজা জানলা কাঁপতে লাগলো। সব শব্দের ভেতর দিয়েও আবার ভেসে এলো সেই ডাক, আমায় মুক্ত করো, আমায় মুক্ত করো। আরিফ বুঝতে পারল ডাকটা লোহার দরজার দিক থেকে আসছে। দরজাটা যেন শ্বাস নিচ্ছে, ভেতর থেকে কেউ ধাক্কা মারছে। আরিফ ভয় পেয়ে নিজের ঘরে ফিরে এলো, কিন্তু ঘরে ঢুকেই থমকে গেল। দেয়ালের ওপর লাল রঙে লেখা, আমি রাশিদা, আমাকে বাঁচাও। কালিটা এখনো ভিজে, ফোঁটা ফোঁটা নিচে পড়ছে। সে কাছে গিয়ে হাত দিয়ে ছুঁতেই বুঝল ওটা রক্ত। তার শরীর কেঁপে উঠল। কানে বাজতে লাগলো নারীর কান্না, আর করিডোর থেকে ভেসে আসা শীতল হাওয়ার শব্দ। বাতাস ভারী হয়ে উঠল। হঠাৎ তার ঘাড়ে ঠান্ডা নিঃশ্বাস লাগল। সে ঘুরে তাকাতেই দেখল কেউ নেই, শুধু সাদা পোশাকের ভাঁজ বাতাসে ভেসে মিলিয়ে যাচ্ছে। আরিফ জানল রাতটা তাকে বাঁচতে দেবে না। এই বাড়ির দেয়ালের ভেতরে যে আত্মা বন্দী, সে এখন তার সঙ্গেই রয়েছে। সকাল হলে আরিফের চোখ লালচে হয়ে গেল। সারা রাত সে ঘুমোতে পারেনি। দেয়ালের রক্তের দাগ ভোর হতেই মিলিয়ে গেছে, যেন কিছুই ঘটেনি। কিন্তু বুকের ভেতরের ভয় ক্রমেই ভারী হয়ে উঠছে। সে স্থির করল আজ রাতের আগে দরজাটা দেখতে হবে। যাই থাকুক, ওখানেই লুকিয়ে আছে সব রহস্য। বেলা গড়াতেই সে ডায়েরি বগল দাবা করে করিডোরের দিকে রওনা দিল। দেয়ালগুলোতে মাকড়সার জাল, ছাদের ভাঙা অংশ থেকে ঝরে পড়া চুনের গুঁড়ো, আর সেই চেনা ভ্যাপসা গন্ধ। শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর লোহার দরজা, কালো, মূর্ছে ধরা, আর গায়ে অদ্ভুত খোঁচা খোঁচা দাগ, যেন কেউ ভেতর থেকে বারবার আঁচড় কেটেছে। দরজার সামনে আরিফ কাঁপতে থাকা হাতে ডায়েরি খুলল। এক জায়গায় লেখা ছিল, যদি কখনো দরজার কাছে যাও সাবধান, কারণ সেখানে শুধু মৃত্যু নেই, আছে অচেনা সময়ও। একবার খুলে দিলে আর ফিরে আসা যায় না। আরিফের বুক ধড়ফড় করতে লাগল, তবুও অদ্ভুত এক টান তাকে সামনে ঠেলে দিল। দরজার কাছে আসতেই ঠান্ডা হাওয়া মুখে লাগল, যেন ভেতর থেকে শীতল নিঃশ্বাস আসছে। দরজার সঙ্গে বাঁধা পুরনো তালাটা আরিফ খেয়াল করল। তাতে খোদাই করা অদ্ভুত নকশা, অর্ধচন্দ্র, কিছু লাইন আর এক নারীর মুখের মতো ছাপ। সে হাত দিয়ে ছুঁতেই তালাটা কেঁপে উঠল। মনে হলো যেন ভেতর থেকে কেউ টান দিল। দরজার ফাঁক দিয়ে হঠাৎ খুব আস্তে একটা আওয়াজ এলো, আরিফ। সে হকচকিয়ে উঠল। কণ্ঠস্বরটা এবার একেবারে স্পষ্ট, কাছে। ঠিক তখনই দরজার ফাঁক দিয়ে লালচে তরল গড়িয়ে পড়ল। আরিফ ভয়ে পিছিয়ে গেল। ওটা রক্ত, তাজা রক্ত। দরজাটা কেঁপে উঠতে লাগল। ভেতর থেকে কেউ বারবার ধাক্কা মারছে। তার বুক ধড়ফড় করতে লাগলো এত জোরে যে মনে হলো ভেঙে যাবে। ডায়েরির একটা পাতা হঠাৎ বাতাসে খুলে গেল। তাতে লেখা ছিল, দরজার ওপারে রাশিদা নেই একা, তার সঙ্গে আছে আরও আত্মা, তারা সবাই অপেক্ষায়। আরিফের চোখ ছানা বড়া হয়ে গেল।
এই বাড়ি কি তবে শুধু এক আত্মার নয়, বরং শত শত অশান্ত আত্মার কারাগার? দরজাটা তখনও কাঁপছে, কণ্ঠস্বরগুলো একসাথে গলা মিলিয়ে ফিসফিস করতে লাগল, খুলে দাও, খুলে দাও। আরিফের হাতে ঘাম জমল। সে কি সত্যি তালাটা খুলবে, নাকি এখানেই পালাবে সব ফেলে? কিন্তু তার মনে হল রাশিদার অশ্রু, মঞ্জু সাহেবের ভগ্ন হৃদয় আর দাদার অদ্ভুত মৃত্যু, সব কিছুর উত্তর লুকিয়ে আছে ওই দরজার ওপারে। সে হাত বাড়ালো তালার দিকে। আরিফ অনেকক্ষণ দ্বিধায় দাঁড়িয়ে রইল। দরজার ওপার থেকে কান্নার আওয়াজ, ফিসফিসানি আর সেই হাড় কাঁপানো ঠান্ডা বাতাস বারবার তাকে ডাকছিল। শেষমেশ বুক ঠুকে তালার দিকে হাত বাড়ালো। তালা মরচে পড়া হলেও আশ্চর্যভাবে সহজেই খুলে গেল। চেনটা ঝনঝন শব্দ করে মেঝেতে পড়ে গেল। এক মুহূর্তে পুরো করিডোরে সেই শব্দ প্রতিধ্বনির মতো ছড়িয়ে পড়ল। দরজা ঠেলতেই ভেতর থেকে হাড় হিম করা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। মনে হলো শত শত বছর ধরে আটকে থাকা নিঃশ্বাস একসাথে মুক্তি পেল। দরজার ওপারে একটা অন্ধকার সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। দেয়ালে টিম টিম করে জ্বলছে কয়েকটা লণ্ঠন, অথচ কেউ ওগুলো জ্বালায়নি। আরিফের বুক কাঁপতে লাগলো, তবু সে এগোলো। সিঁড়ি ধরে নামতে নামতে সে বুঝল এই জায়গাটা বাড়ির নকশায় নেই। এ যেন আরেকটা জগৎ, বাড়ির নিচে লুকানো গোপন প্রাসাদ। সিঁড়ি শেষ হলো এক বিশাল ঘরে। মেঝেতে অদ্ভুত চিহ্ন আঁকা, বৃত্ত, উল্টানো ত্রিভুজ আর রক্তের দাগের মতো কিছু। ঘরের মাঝখানে পাথরের তৈরি এক কফিন রাখা, আর চারপাশে ছড়িয়ে আছে ভাঙা অলংকার, কাটা চুলের গোছা আর কিছু পোড়া হাড়। দেয়াল জুড়ে অদ্ভুত লাল কালিতে লেখা মন্ত্র, রক্ত ছাড়া মুক্তি নেই। আরিফের শির দাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে। হঠাৎ কফিনের ঢাকনা কেঁপে উঠল। একটা করুণ কাঁদো কণ্ঠস্বর ঘরের ভেতর প্রতিধ্বনি হল, আমায় মুক্ত করো, আমাকে আলো দাও। কফিনের ফাঁক দিয়ে ধোয়ার মতো সাদা কুয়াশা বেরিয়ে এলো, আর সেই কুয়াশার ভেতর ধীরে ধীরে ভেসে উঠল রাশিদার মুখ। চোখ লাল, ঠোঁট নীলচে, কিন্তু দৃষ্টিতে ছিল অসীম যন্ত্রণা। আরিফ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। হঠাৎ চারপাশের দেয়াল থেকে বেরিয়ে আসতে লাগলো আরও অবয়ব। কেউ গলা কাটা, কেউ অর্ধেক মুখহীন, কারো হাত নেই। সবাই অশান্ত আত্মা। তাদের চোখ একসাথে জলজল করতে লাগলো। তারা একসাথে ফিসফিস করে বলল, আমরাও মুক্তি চাই। ঘরটা যেন আত্মাদের সমাধিস্থল। এই লোহার দরজার ওপারে কেবল রাশিদা নয়, অসংখ্য হত্যা ও অভিশপ্ত আত্মাবন্দী হয়ে আছে। আত্মারা ধীরে ধীরে আরিফকে ঘিরে ধরল। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে, হাত পা জমে যাচ্ছে। রাশিদার মুখ সামনে এসে ফিসফিস করে বলল, তুই যদি সাহায্য না করিস, তুইও এখানে বন্দী হবি। হঠাৎ মেঝের বৃত্তটা জ্বলে উঠল লাল আগুনে। আরিফ বুঝল সে আর পালাতে পারবে না। তার ভাগ্য নির্ধারিত হবে এই ঘরের ভেতরেই। আরিফের হৃদয় দম বন্ধ হয়ে গেল। রাশিদা এবং অন্যান্য আত্মারা ঘিরে বসেছে, যেন তার শ্বাসকেও তারা নিয়ন্ত্রণ করছে। ঘরের লাল আলো, ভাঙা চুল, পোড়া হাড়ের দুর্গন্ধ সব মিলিয়ে তার মস্তিষ্কে আতঙ্কের এক ভয়ঙ্কর ছবি তৈরি করল। রাশিদা ধীরে ধীরে এগিয়ে এলো। তার চোখের লাল আলো আরিফকে নিঃশ্বাস কষাতে বাধ্য করল। ফিসফিস করে বলল, আরিফ, আমাদের মুক্তি দিতে হবে। একটি কাজ করো, অন্যথায় তুমি ওদের মতো এই ঘরে বন্দী হবে। আরিফ হাত জড়িয়ে ধরল। তার মনে হলো আর কোনো রাস্তা নেই। কি কাজ? সে কণ্ঠ কমিয়ে জিজ্ঞেস করল। আমাদের প্রতিশোধ নেবে সেই পরিবারে যারা আমাদের হত্যা করেছে। তাদের গোপন সত্য বের করো। রক্তের দাগ মুছে দাও না, শুধু প্রকাশ করো। অশান্ত আত্মারা জল্পনা। ঘরে থাকা অন্যান্য আত্মারা ফিসফিস করতে লাগলো, হ্যাঁ, এটা একমাত্র উপায়। আরিফ, যদি তুমি সাহস করো, আমরা মুক্ত হব। না হলে তুমি তাদের মতো হয়ে যাবে। আরিফ বুঝতে পারল এটি শুধু শারীরিক ভয় নয়, এটি মানসিক খেলা। তাকে সিদ্ধান্ত নিতে হবে, মুক্তি দিতে হবে তাদের, কিনা তার নিজের জীবন ঝুঁকিতে ফেলে। আরিফ ধীরে ধীরে কফিনের চারপাশে বসা আত্মাদের দিকে হাত বাড়ালো। তার মন কাঁপছিল, কিন্তু সাহসও জন্ম নিচ্ছিল। সে ডায়েরি বের করল এবং লেখা শুরু করল। যে পরিবার এই বাড়ির ভেতর অশান্ত আত্মাদের ধ্বংস করেছে,
তাদের কর্মকাণ্ড আমি প্রকাশ করব, আর কেউ যেন এই ধরনের ভুল না করে। লেখার সঙ্গে সঙ্গে আত্মাদের কুয়াশা হালকা হয়ে আসতে লাগল। রাশিদার চোখে ক্রমশ প্রশান্তি দেখা গেল। লাল আলো কমতে শুরু করল। ভাঙা চুল আর পোড়া হাড়ের দুর্গন্ধও হালকা হয়ে গেল। আত্মারা ধীরে ধীরে আকাশের দিকে ভেসে গেল। রাশিদা আরিফের সামনে এসে ধনুকের মতো হেসে বলল, তুমি আমাদের মুক্তি দাও, এবার তুমি ফিরতে পারো, কিন্তু মনে রেখো এ বাড়ি শুধুই আমার। আরিফ বুঝল সে বেঁচে গেল, কিন্তু এই অভিজ্ঞতা তার মনের গভীরে চিরস্থায়ী দাগ রেখে গেছে। ভয়, রহস্য এবং আত্মাদের কান্না সবই এখন তার সঙ্গে। আরিফ বাড়ি থেকে বের হলে সূর্য অস্ত যাচ্ছে। শহরের শান্ত বাতাস, পাখির কুজন সবকিছু যেন স্বাভাবিক, কিন্তু তার মন জানত স্বাভাবিকতা কেবল বাহ্যিক। আরিফ ফিরে গেল শহরে। তার জীবন এখন দৈনন্দিন কাজে ব্যস্ত, ক্লাস, কাজ, বন্ধুদের সঙ্গে সময় কাটানো, কিন্তু প্রতিদিনের মধ্যে হঠাৎ মনে পড়ত সেই ভৌতিক রাতের ঘটনা। দরজার ওপারে থাকা আত্মাদের কান্না, রাশিদার চোখের লাল আলো, ভাঙা চুলের দুর্গন্ধ সবই ঘুরে ফিরে আসত। রাতের অন্ধকারে ঘুমাতে গেলে আরিফের বুক কেঁপে উঠত। ছোট ছোট শব্দও তাকে আতঙ্কিত করত। একবার তার ঘরের দরজা খোলার শব্দ শুনে সে প্রায় মাটিতে পড়েছিল। সে বুঝতে পারল মুক্তি পাওয়ার পরও আত্মাদের স্মৃতি তার সঙ্গে থাকবে। আরিফ ডায়েরি খুলল। সে সেই রাতে যা দেখেছে, শুনেছে সব লিখতে শুরু করল। প্রতি শব্দের সঙ্গে তার মানসিক চাপ কিছুটা হালকা হলো। লিখতে লিখতে সে বুঝল শুধু আত্মাদের মুক্তি দেওয়াই যথেষ্ট নয়, সত্য প্রকাশও জরুরি। ভূতের কান্না শুধুই আতঙ্ক নয়, এটি সতর্ক বার্তা। যারা অন্যদের উপর অত্যাচার চালায় তারা একই বৃত্তে বন্দী হয়। লিখার সঙ্গে সঙ্গে আরিফের ভেতরের ভয় কিছুটা কমল। সে বুঝল নিজের জীবনের জন্য সাহস থাকা জরুরি। তবুও কখনো কখনো সে পুরনো বাড়ির দিকে তাকাত। চাঁদনি রাতে খোলা আকাশের নিচে মনে হতো কেউ তাকে ডাকছে। আরিফ হেসে বলতো নিজের সঙ্গে, আমি ফিরে এসেছি, কিন্তু তারা সবসময় আমার স্মৃতিতে থাকবে। পুরনো বাড়ি আর আত্মাদের ভয় এখন তার জীবনের অংশ। এটা ভয়ঙ্কর, কিন্তু তাকে জীবনের মূল্য শেখায়, সাহস, সতর্কতা এবং দায়িত্ব। আরিফ কিছুদিন শহরে স্বাভাবিক জীবনযাপন করলেও পুরনো বাড়ির স্মৃতি তাকে ছাড়ছিল না। একদিন হঠাৎ করে সে ঠিক করল পুরনো বাড়িতে ফিরে যাব। এবার সে শুধু সাহস নয়, বরং শেষ রহস্য উন্মোচনের উদ্দেশ্যে যাচ্ছিল। রাত হঠাৎ নেমে এলো, চাঁদ আংশিক আচ্ছাদিত। আরিফ গাড়ি চালিয়ে সেই অভিশপ্ত বাড়ির দিকে এগোল। প্রায় সব জায়গায় কুয়াশা, গাছপালার ছায়া যেন তার দিকে বাড়ন্ত হাতের মতো এগোচ্ছে। দরজার কাছে পৌঁছিয়ে সে গাড়ি থামালো। পুরনো লোহার দরজা, এখন বেশি মজবুত। আরিফ দম নিয়ে হাত বাড়ালো, দরজার চাবি ঘুরালো। দরজা ক্রমশ খুলতে লাগল। ভেতর প্রবেশ করতেই অদ্ভুত শান্তি, যেমন পূর্বের আতঙ্ক সব কুয়াশার মতো মিলিয়ে গেছে। হঠাৎ করিডরের বাতাসে ফিসফিসানি শুরু হলো। ধন্যবাদ আরিফ, তুমি সত্য প্রকাশ করছো। রাশিদার মৃদু হাসি ভেসে এলো। একটি কোণ থেকে প্রাচীন দালান ভেঙে এক লুকানো কক্ষ বের হলো। সেখানে রাখা ছিল পরিবারের গোপন দলিল, যা প্রকাশ করলে তাদের ভুল চিহ্নিত হবে। আরিফ ধীরে ধীরে সেই দলিল বের করল। লিখিত সব সত্য, নিঃশ্বাসহীন কষ্ট সবই প্রমাণিত হল। আত্মারা ধীরে ধীরে উড়তে শুরু করল। রাশিদা আরিফের সামনে এসে ধনুকের মতো হেসে বলল, তুমি আমাদের মুক্তি দাও, এবার তুমি ফিরে যাবে আর আমরা চিরকাল শান্ত। দু চোখে আরিফ দেখতে পেল আত্মাদের শান্তি। ব্লাড রেড আলো, ভাঙা চুল, করিডোরের ফিসফিসানি সব মিলিয়ে এক প্রশান্তি। আরিফ দলিলগুলো শহরে প্রকাশ করল। প্রকাশের মাধ্যমে শুধু আত্মাদের প্রতিশোধই নয়, বরং সত্য ও ন্যায় প্রতিষ্ঠা পেল। সে বুঝল সাহস, সতর্কতা এবং দায়িত্বের মিলেই মুক্তি আসে। পুরনো বাড়ি এখন নিঃশব্দ, কিন্তু আরিফ জানে সে জীবনের জন্য ভূতের স্মৃতি সঙ্গে রাখবে। ভয়ঙ্কর রাতগুলো তাকে শিখিয়েছে ভূত, রহস্য এবং আত্মারা শুধু আতঙ্ক নয়, তারা শিক্ষা দেয়, সাহস দেয়।
এভাবেই আরিফের গল্প চূড়ান্ত হয়ে গেল। ভয়, রহস্য এবং সাহসের এক অনন্য সংমিশ্রণ।